আচ্ছা, একটা দেশ কি সত্যি এগোচ্ছে? মানে তার অর্থনীতির স্বাস্থ্যটা ঠিক কেমন? এই সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই জিনিসে লুকিয়ে আছে, আর সেটা হলো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এটাকে জানেন তো, দেশের একটা ফাইনাল পরীক্ষার রিপোর্ট কার্ডের মতো ভাবতে পারেন। তো চলুন আজ এই রিপোর্ট কার্ডটা একটু খুলে দেখা যাক। তো একটা দেশ ধনী হচ্ছে কিনা সেটা আমরা ঠিক কিভাবে বুঝব বলুন তো? প্রায় তো খবরে শুনি যে জিডিপি বাড়ল বা জিএনপি কমে গেল, কিন্তু এই সংখ্যাগুলোর আসল মানেটা কি? এগুলো কি শুধুই কয়েকটা কঠিন শব্দ, নাকি এর পেছনে দেশের ভালো মন্দের একটা গল্প লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই গল্পটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কোন পথে এগোব। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে জাতীয় আয়ের ধারণাটা কি সেটা দেখব। তারপর জানব এটা কিভাবে মাপা হয়, ওই যে জিডিপি জিএনপির মতো শব্দগুলো, সেগুলোর মানেও বুঝব। আর সব শেষে দেখব এসব সংখ্যা আমাদের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে। তো প্রথম পর্ব, দেশের অর্থনৈতিক রিপোর্ট কার্ড। দেখুন, জাতীয় আয় মানে কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা অনেকটা অর্থনীতির হার্টবিট শোনার জন্য ডাক্তারদের স্টেথোস্কোপের মতো। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এর মূল ভিত্তিগুলো কি কি? দেখুন, জাতীয় আয় মাপার আগে আমাদের কয়েকটা বেসিক টুলস বা যন্ত্রপাতি চিনে নিতে হবে। বলতে পারেন এগুলোই হবে আমাদের এই অর্থনৈতিক তদন্তের মূল হাতিয়ার। শুরুতেই দুটো খুব সহজ কিন্তু খুব জরুরি ধারণা বুঝে নি। একটা হলো স্টক আর একটা ফ্লো। স্টক মানে কি? স্টক হলো একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি। ধরুন ১ জানুয়ারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে, এটাই স্টক। আর ফ্লো হলো একটা সময়ের স্রোত, মানে কন্টিনিউয়াসলি যেটা চলছে। যেমন ধরুন প্রতি মাসে আপনার মাইনে। আরও সহজ করে বললে, একটা ট্যাঙ্কে যে জলটা জমে আছে সেটা স্টক, আর ট্যাপ থেকে যে জলের ধারাটা পড়ছে ওটা হলো ফ্লো। এরপর যে দুটো জিনিস আসছে সেগুলো হলো ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস। পার্থক্যটা কিন্তু একদম সহজ। যে জিনিসটা একেবারে শেষ ব্যবহারকারী কিনছেন, মানে যিনি আর ওটা বিক্রি করবেন না, সেটাই ফাইনাল গুড। যেমন ধরুন একজন ট্যাক্সি চালক একটা গাড়ি কিনলেন, এটা ফাইনাল গুড। কিন্তু ওই একই গাড়ি যদি একটা গাড়ির শোরুম কেনে আবার বিক্রি করার জন্য, তখন সেটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট গুড। মানে আসল প্রশ্নটা হলো জিনিসটা শেষমেশ ব্যবহার করছে কে। এখন প্রশ্ন হল, আমরা কেন শুধু এই ফাইনাল গুডস নিয়ে এত মাথা ঘামাচ্ছি? এর কারণ হল ডাবল কাউন্টিংয়ের মতো একটা বিরাট ভুল এড়ানো। ব্যাপারটা ভাবুন, আমরা যদি তুলোর দাম যোগ করি, তারপর সেই তুলা থেকে বানানো সুতোর দাম যোগ করি, আর শেষে সেই সুতো দিয়ে তৈরি কাপড়ের দামও যোগ করি, তাহলে কি হলো? তুলোর দামটা তো তিনবার গোনা হয়ে গেল, তাই না? এই গণ্ডগোলটা এড়ানোর জন্যই আমরা শুধু ফাইনাল প্রোডাক্ট, মানে একদম শেষের জিনিসটার দামটাই ধরি, এক্ষেত্রে কাপড়ের দাম। আচ্ছা, জাতীয় আয় হিসেব করার সময় কিন্তু কয়েকটা জিনিস ইচ্ছে করেই বাদ রাখা হয়। যেমন ধরুন পেনশন বা স্কলারশিপ, এগুলোকে বলে ট্রান্সফার পেমেন্ট। কারণ এর বিনিময়ে নতুন করে কোনো জিনিস বা পরিষেবা তৈরি হচ্ছে না। ঠিক একইভাবে বাড়িতে মায়েরা যে কাজ করেন, বা কেউ নিজের জন্য বাগানের সবজি চাষ করলে, কিংবা পুরনো কোনো জিনিস বেচাকেনা হলে, এমনকি শেয়ার মার্কেটের লেনদেনও এই হিসাবে আসে না। চলে এলাম আমাদের তৃতীয় পর্বে, গণনার ৩টি পদ্ধতি। জাতীয় আয় মাপার জন্য তিনটে আলাদা রাস্তা আছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ৩টে রাস্তা কিন্তু আমাদের সেই একই জায়গাতেই নিয়ে যায়। চলুন দেখি কিভাবে। এই ৩টে পদ্ধতি হল: ১. উৎপাদন পদ্ধতি, মানে একটা দেশে মোট কি জিনিস আর পরিষেবা তৈরি হলো তার বাজার দর যোগ করা। ২. আয় পদ্ধতি, মানে দেশের সমস্ত মানুষ জমি থেকে ভাড়া, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ আর ব্যবসা থেকে লাভ সব মিলিয়ে মোট কত টাকা আয় করল তার হিসেব। আর ৩ নম্বর হল ব্যয় পদ্ধতি, মানে সবাই মিলে ওই ফাইনাল জিনিস আর পরিষেবাগুলোর ওপর মোট কত টাকা খরচ করল। আর অঙ্কের নিয়মেই এই ৩টে পদ্ধতির উত্তর কিন্তু সব সময় একই হওয়া উচিত। এই ভ্যালু অ্যাডেড পদ্ধতিটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন একজন কৃষক ২০০০ টাকার তুলা বিক্রি করলেন, তাহলে এখানে ভ্যালু অ্যাড হলো ২০০০ টাকা। এবার একজন মিল মালিক সেই তুলাটা কিনে সুতো বানিয়ে ৩০০০ টাকায় বিক্রি করলেন, তাহলে উনি ভ্যালু অ্যাড করলেন কত? ৩০০০ বিয়োগ ২০০০, মানে ১০০০ টাকা। শেষে একজন তাঁতি সেই সুতোটা কিনে কাপড় বানিয়ে ৪৫০০ টাকায় বিক্রি করলেন, তাহলে ওনার ভ্যালু অ্যাডিশন হল ৪৫০০ বিয়োগ ৩০০০, মানে ১৫০০ টাকা। তাহলে মোট জাতীয় আয় কত হলো? এই যে প্রত্যেকটা ধাপে ভ্যালু অ্যাড হলো, মানে ২০০০, ১০০০ আর ১৫০০, সেগুলোর যোগফল, অর্থাৎ ৪৫০০ টাকা। দেখুন, এটাই কিন্তু ফাইনাল প্রোডাক্ট, মানে কাপড়ের দাম। এসে গেছি আমাদের ৪ নম্বর পর্বে,
অর্থনৈতিক বর্ণমালা। এবার চলুন জিডিপি, জিএনপির মতো কিছু খুব পরিচিত কিন্তু একটু জটিল শব্দের জট ছাড়ানো যাক। একদম ভয় পাবেন না, এগুলো আসলে জাতীয় আয়কে আরও পরিষ্কার করে দেখার জন্য আলাদা আলাদা পাওয়ারের চশমার মতো। ব্যাস, এই টেবিলটার দিকে একটু দেখুন। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটা দেশের ভৌগোলিক সীমানার ভেতরে মোট যা উৎপাদন হলো সেটা। এখানে কে উৎপাদন করছে, দেশের লোক না বিদেশি, সেটা বড় কথা নয়। কিন্তু জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হলো একটা দেশের নাগরিকদের মোট উৎপাদন, তারা দেশে থাকুক বা বিদেশে। আর এই যে গ্রস আর নেট শব্দ দুটো দেখছেন, এর পার্থক্যটা খুব সোজা। গ্রস থেকে নেটে যেতে হলে শুধু একটা জিনিস বাদ দিতে হয়, সেটা হলো ডেপ্রিসিয়েশন, মানে কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার করতে করতে যে ক্ষয় হয় তার মূল্য। নমিনাল আর রিয়েল ইনকামের পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন এই বছর দেশে 10টা গাড়ি তৈরি হলো, আর প্রত্যেকটার দাম 20 টাকা। তাহলে নমিনাল আয় কত হলো? 200 টাকা। কিন্তু যদি আমরা দামটা এই বছরের না ধরে একটা বেস ইয়ার বা গত বছরের দাম ধরি, যখন দাম ছিল মাত্র 10 টাকা, তাহলে রিয়েল আয় কত হবে? 10টা গাড়ি গুণ 10 টাকা মানে 100 টাকা। বুঝলেন ব্যাপারটা? দাম বাড়ার জন্য মনে হচ্ছে আয় বেড়ে গেছে, কিন্তু দেশের আসল উৎপাদন মানে গাড়ির সংখ্যা, সেটা কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই রিয়েল ইনকামই আমাদের একটা দেশের অর্থনৈতিক উন্নতির আসল ছবিটা দেখায়। কারণ এটা মুদ্রাস্ফীতি বা দাম বাড়ার যে একটা ভ্রম বা ইলিউশন তৈরি হয়, সেটাকে সরিয়ে দেয়। তাই তো অর্থনীতিবিদরা সবসময় রিয়েল ইনকামের দিকেই নজর রাখেন। কারণ শুধু টাকার অঙ্ক বাড়লে হবে না, দেশে আসল উৎপাদন বাড়ছে কিনা সেটাই তো আসল কথা। তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এত সব হিসেব নিকেশ তো হলো, কিন্তু প্রশ্ন হলো এই সংখ্যাগুলো আসলে কেন এত গুরুত্বপূর্ণ? চলুন এবার সেটাই দেখা যাক। দেখুন, এই জাতীয় আয়ের ডেটা কিন্তু সবার জন্য জরুরি। সরকারের জন্য এটা দরকার বাজেট তৈরি করতে, দেশের জন্য অর্থনৈতিক পলিসি বানাতে, বড় বড় কোম্পানিগুলোর জন্য এটা দরকার ভবিষ্যতের চাহিদা বুঝতে আর সেই মতো বিনিয়োগের পরিকল্পনা করতে। আর আমাদের মানে সাধারণ মানুষের জন্য এটা জরুরি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যটা বোঝার জন্য। আর হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে কোন দেশ কেমন পারফর্ম করছে সেই তুলনার জন্য তো এই ডেটা লাগেই। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জিডিপি তো শুধু টাকা পয়সার হিসেব করে, তাই না? কিন্তু আমাদের জীবনের এমন কি কি জরুরি জিনিস আছে যা জিডিপি কখনো মাপতে পারে না? যেমন ধরুন আমাদের সুখ, পরিবেশটা কতটা ভালো আছে, বা সমাজে ধনী গরিবের মধ্যে তফাৎটা কতখানি। উত্তরটা একবার ভাববেন কিন্তু।